খবর শুনছেন দিনাজপুর সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরেই বিস্তারিত। সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় পা খোয়ানোর অভিযোগ, কাগজপত্র নিয়ে সেই মালতীকে দেখা করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী। ফর্ম 6-এ নতুন বিভাগ, বাবা মায়ের এসআইআর তথ্য না দিলে কি ভোটার তালিকায় নাম তোলা যাবে না? আন্দোলনের নামে ভাঙচুর অতীত, গুন্ডা দমনে কঠোর আইন রাজ্যে, অপরাধের সংখ্যায় বড় বদল। বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক বয়কট বিজেপি বিধায়কের, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নীলাদ্রি শেখর। হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজে ভয়াবহ হামলা, ওমান উপকূলে নিখোঁজ এক ভারতীয় নাবিক। অঙ্কে ফেল, রাস্তায় বেচতেন আইসক্রিম সেই ছেলে আজ 20,000 কোটি টাকার মালিক। শিবির বদলেই অভিষেকের ছবি সরালেন অনুব্রত, রইলেন মমতা। দিনেই নামবে আধার, কিছুক্ষণেই ভারী বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, রেহাই পাবে না কলকাতাও। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন 2002 সালের সেই কথা তুলছেন সুকান্ত দিলীপ, ব্যাখ্যা দিলেন সুজন চক্রবর্তী। মুক্তির আগেই হাজার হাজার টিকিট বিক্রি, বিজয়ের শেষ ছবি জননায়কগণ ঘিরে উন্মাদনা তুঙ্গে। ঠিক ওকে সরিয়ে দিলেই কিন্তু দিদির কাছে দাবি ববির, কাকে নিশানা প্রাক্তন মন্ত্রীর, আদৌ মানবে কালীঘাট? 100 কোটির বিনিয়োগে মিলবে সিঙ্গল উইন্ডো সুবিধা, জমি নীতিতে এলো বড় বদল। গয়নার দোকানে গিয়ে জল ভেবে অ্যাসিড খেয়ে ফেললেন তরুণী, গলায় ঢাকলেন, জলে উঠল শরীর, ভাইরাল ভয়ঙ্কর ভিডিও। মমতা নৃতব্রত, কার হাতে আসল তৃণমূল, বড় কথা বলে দিলেন দিলীপ ঘোষ। ফর্ম 6-এ নতুন নিয়ম, বাবা মায়ের এসআইআর তথ্য না দিলে কি ভোটার তালিকায় নাম উঠবে না? হাইকোর্টের স্বস্তির মাঝেই বড় ধাক্কা, তৃণমূলের আরও 12টি অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ। কেষ্টর বিদায়ে স্বস্তিতে তৃণমূল, বীরভূমের দলবদল নিয়ে কল্যাণের চরম বিদ্রুপ। মমতার হাত ছেড়ে বিস্ফোরক অনুব্রত, দেখালেন 4 কারণ, নিশানায় দিদিও। মমতার সঙ্গ ছাড়লেন খোদ অনুব্রত, বীরভূম দখলের ঋতব্রতের মাস্টার স্ট্রোক। 25 বিরোধী সাংসদের দলবদল, বিজেপির পরবর্তী বড় চাল কি? 144 থেকে 1 লাফে 200 ওয়ার্ড, শুভেন্দুর প্রস্তাবের পরই জোড়া কমিটি গঠন কলকাতা পুরসভার। তৃণমূল ছেড়ে বিজেপিতেই রাজ্যসভার টিকিট, ক্ষুব্ধ কর্মীদের কি বার্তা দিলেন দিলীপ ঘোষ? সেপটিক ট্যাঙ্কে নেমে জ্ঞান হারালো বাবা, তাকে তুলতেই নিচে নামতেই লুটিয়ে পড়ল ছেলেও। তৃণমূলের অন্তরে ক্ষমতার লড়াই কি চরমে, দিলীপ ঘোষের মন্তব্যে শোরগোল। টিএমসি নেতার বিবেকের দংশন নাকি ডিম থেরাপির ভয়, কোচবিহারে টাকা ফেরতের হিড়িক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া সেবাশ্রয়ে চিকিৎসা করিয়েই যত ঝামেলা, সেখানে ভুল চিকিৎসার জেরে ডান পা খোয়াতে হয়েছে বলে অভিযোগ তুলে রবীন্দ্রনগর থানায় এফআইআর দায়ের করছেন মালতী বিশ্বাস নামে এক মহিলা। ঘটনাটার কথা সামনে আসতেই সরাসরি হস্তক্ষেপ করল স্বাস্থ্য দপ্তর। আগামী সোমবার দুপুরে সমস্ত নথিপত্র সহ মালতীর পরিবারকে স্বাস্থ্য ভবনে ডেকে পাঠিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। এই ইস্যু নিয়ে এখনই কোনো দায় নিতে নারাজ দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের নেতৃত্ব। জেলার সভাপতি তথা আইনজীবী বৈশ্বনর চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, পুরো বিষয়টি না জেনে এখনই এ নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। আমরা যা কিছু জেনেছি তা মূলত সংবাদ মাধ্যমের সূত্রেই। তবে ওই মহিলা শুধুমাত্র সেবাশ্রয়ে চিকিৎসা করানোর ফলেই পঙ্গু হয়েছেন কিনা সেই সত্যতা আগে যাচাই করা প্রয়োজন। তদন্তের পরেই এই বিষয়ে স্পষ্ট বক্তব্য রাখা সম্ভব। উল্লেখ্য, গত 4ই মে বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয় এবং রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর থেকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার নিজের লোকসভা কেন্দ্রে আর দেখা যায়নি। এর মধ্যে তার সংসদীয় এলাকার একাধিক ঘটনায় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়েছে। রবীন্দ্রনগর থানায় দায়ের হওয়া এফআইআরের পাশাপাশি সেবাশ্রয় কর্মসূচি নিয়ে বিতর্ক এই প্রথম নয়। এর আগেও বিষ্ণুপুর থানায়
এই স্বাস্থ্য কর্মসূচির বিরুদ্ধে বড়সড় আর্থিক দুর্নীতি, সরকারি প্রশাসনের অপব্যবহার এবং লক্ষ লক্ষ টাকার জীবনদায়ী ওষুধ নষ্ট করার মতো অভিযোগে অভিষেকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল। তবে কালীঘাট তৃণমূল নেতৃত্বের দাবি, নির্বাচনে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই রাজনৈতিক প্রতিহিংসাবশত অভিষেকের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা সাজাচ্ছে বিজেপি। পুলিশকে ব্যবহার করে হেনস্থা করার এই চক্রান্তের জবাব তারা সম্পূর্ণ আইনি পথেই দেবেন বলে তৃণমূল শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে। ভোটার তালিকায় নাম তোলার ফর্ম 6-এ যুক্ত হলো নতুন বিভাগ। চাওয়া হচ্ছে বাবা মায়ের এসআইআর তথ্য না দিলে আটকে যাচ্ছে আবেদন। জানুন পুরো বিষয়টি। ভোটার তালিকায় নাম তোলার আবেদনপত্র ফর্ম 6-এর অনলাইন সংস্করণে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন একটি বিভাগ। সেখানে আবেদনকারীর বাবা মায়ের এসআইআর সংক্রান্ত তথ্য চাওয়ার একটি নতুন বিভাগ দেখা গিয়েছে বলে দাবি করেছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, বাবা ও মায়ের ভোটার তালিকায় নাম না থাকলে সন্তানের নাম তোলা কি জটিল হতে পারে? নতুন এই বিভাগে আবেদনকারীর কাছে জানতে চাওয়া হচ্ছে তার বাবা মায়ের এসআইআর সংক্রান্ত অবস্থান, অর্থাৎ ভোটার তালিকায় নাম তুলতে গেলে এখন বাবা মায়ের তথ্য জমা দিতে হতে পারে বলে ইঙ্গিত মিলছে। জানিয়ে জল্পনা শুরু হয়েছে নতুন করে। নির্বাচন কমিশনের ইসিআইনেট পোর্টালে যে কেউ বিভাগের কাছে ঢুকে পড়ছে ঘোষণাপত্র নামের একটি অংশ, যা নিয়ে শুরু হয়েছে চর্চা। এই অংশে তথ্য দেওয়া বাধ্যতামূলক বলে স্পষ্ট করে লেখা নেই ঠিকই, কিন্তু পূরণ না করলে ফর্মের পরের ধাপে যাওয়া যাচ্ছে না। ফলে বাস্তবে এটি প্রায় বাধ্যতামূলক হয়ে দাঁড়াচ্ছে বলেই মত অনেকের। সমস্যা অন্য জায়গায়, কারণ একই পোর্টালের একই ফর্ম অফলাইনে ব্যবহারের জন্য ডাউনলোড করা হলে কিন্তু সংযুক্ত অংশটি দেখা যাচ্ছে না, জানিয়ে আবেদনকারীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নতুন বিভাগে আবেদনকারীকে বেছে নিতে হচ্ছে 3টি প্রকল্পের একটি। ক, নিজের নাম গত বছরের এসআইআর তালিকায় আছে কিনা। খ, বাবা মা বা ঠাকুরদা ঠাকুরমার নাম আছে কিনা। গ, নাকি কারোর নামই তালিকায় নেই। প্রথম দুটি বিকল্প বেছে নিলে জানাতে হচ্ছে বিধানসভা কেন্দ্র, বুথ নম্বর, সিরিয়াল নম্বরের মতো তথ্য। কিন্তু কেউ যদি তা খুঁজে না পান এবং তৃতীয় বিকল্প বেছে নেন, তাহলে আবেদন গ্রাহ্য হবে কিনা তার কোনো ব্যাখ্যা কমিশনের পোর্টালে নেই। প্রথম দুটি বিকল্প বাছলে আবেদনকারীকে বাবা মায়ের বিধানসভা কেন্দ্রের নাম, বুথ নম্বর এবং এসআইআরের সিরিয়াল নাম্বার জানাতে হচ্ছে। যদি কেউ তা না খুঁজে পান, তবে তাকে তৃতীয় বিকল্পটিকে বেছে নিতে হবে। সেক্ষেত্রে আবেদনটি গ্রাহ্য হবে কিনা কমিশনের পোর্টালে তার কোনো উল্লেখ নেই। তবে অফলাইনে ব্যবহারের জন্য একই ফর্ম 6 ডাউনলোড করলে ওই নতুন সংযুক্ত অংশটি আর দেখা যাচ্ছে না। অনলাইন ও অফলাইন সংস্করণের এই ফারাক নিয়েও প্রশ্ন উঠছে। যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে, সেখানকার অনলাইন ফর্মেই এই নতুন বিভাগ দেখা যাচ্ছে। ব্যতিক্রম শুধু অসম ও বিহার। অসমে এসআইআর হয়নি, আর বিহারে তা আগেই সম্পন্ন হয়ে গিয়েছে। জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী ফর্মে কোনো পরিবর্তন আনার ক্ষমতা রয়েছে শুধু কেন্দ্রীয় সরকারের। কমিশনের প্রাক্তন কর্তাদের একাংশের দাবি, কমিশন নিজে থেকে ফর্মে বদল আনতে পারে না, যা নিয়ে তৈরি হয়েছে আইনি অস্পষ্টতা। দেশের 10 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়ার জেরে তালিকা থেকে বাদ গিয়েছে 5.58 কোটিরও বেশি ভোটারের নাম। এর মধ্যে রয়েছে মৃত, নিখোঁজ ও স্থানান্তরিত ভোটারেরা। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় বহু নাম এখনও বিবেচনাধীন। ফলে 2026-এর বিধানসভা ভোটে ভোট দিতে পারেননি প্রায় 27 লক্ষ মানুষ, যাদের আবেদন এখনও ট্রাইব্যুনালে ঝুলে আছে। নতুন বিভাগ যুক্ত হওয়ায় প্রশ্ন উঠছে, এই বাদ পড়া বা বিবেচনাধীন ভোটারদের সন্তানেরা আদৌ ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাবেন কিনা। উল্লেখ্য, বাবা মায়ের এসআইআর সংক্রান্ত তথ্য না থাকলে সন্তানের নাম ভোটার তালিকায় তোলা যাবে না, এমন কোনো নির্দেশ এখনও পর্যন্ত নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে জারি করেননি। অনলাইন ফর্মে যুক্ত নতুন বিভাগকে ঘিরেই এই প্রশ্ন ও জল্পনার সূত্রপাত হয়েছে। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির আমূল পরিবর্তনের লক্ষ্যে এবার কার্যকর হতে চলেছে বিতর্কিত ও কঠোর গুন্ডা দমন আইন। আগামী সোমবার থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে এই আইন লাগু হতে চলেছে। সম্প্রতি রাজ্যপাল এই বিলে স্বাক্ষর করেছেন। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেন। কি এই নতুন আইন? রাজ্যে সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, হিংসাত্মক বিক্ষোভ এবং সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর পুরোপুরি রুখতে বিধানসভায় দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 এবং দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার বিল 2026 পাস হয়েছিল। এখন থেকে এই আইন কার্যকর হওয়ার ফলে
অপরাধ দমনে পুলিশ ও প্রশাসনের ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। পুলিশের হাতে বিশেষ ক্ষমতা। এই নতুন আইনের আওতায় পুলিশ এখন থেকে কেবল অপরাধ ঘটার পর নয়, বরং অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে। অপরাধের সংজ্ঞাকে আরও বিস্তৃত করা হয়েছে। সিন্ডিকেট পরিচালনা, তোলাবাজি, বেআইনি খনি বা বালি কারবার, জমি দখল বা পরিকল্পিতভাবে জনমনে ভীতি সঞ্চার করাকেও সমাজবিরোধী কার্যকলাপ হিসেবে গণ্য করা হবে। কী কী ব্যবস্থা নেওয়া হতে পারে? জননিরাপত্তার স্বার্থে কোনো ব্যক্তিকে বিচার ছাড়াই সর্বোচ্চ 12 মাস পর্যন্ত আটক রাখতে পারবে প্রশাসন। সম্পত্তি বাজেয়াপ্ত। সরকারি বা বেসরকারি সম্পত্তি ভাঙচুরের ক্ষেত্রে অভিযুক্তদের চিহ্নিত করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা থাকবে সরকারের হাতে। এলাকা ছাড়া জেলাশাসক বা পুলিশ কমিশনারের নির্দেশে কোনো দাগী অপরাধীকে নির্দিষ্ট এলাকা থেকে 1 বছরের জন্য নির্বাসিত বা এলাকা ছাড়া করা যাবে। জামিন অযোগ্য অপরাধ। এই আইনের আওতাভুক্ত অনেক অপরাধকেই জামিন অযোগ্য হিসেবে গণ্য করা হবে, ফলে অভিযুক্তদের সহজে জামিন পাওয়া কঠিন হবে। কারা গুন্ডা বা সমাজবিরোধী আইন অনুযায়ী যারা নিয়মিত সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত, যারা কোনো গ্যাং বা সিন্ডিকেটের নেতা বা সদস্য কিংবা যারা অপরাধীদের অর্থ যোগান বা উস্কানি দেয়, তাদের সরাসরি গুন্ডা হিসেবে চিহ্নিত করা হবে। জেলার পুলিশ সুপার বা তার ওপরের পদমর্যাদার কোনো অফিসারের রিপোর্টের ভিত্তিতেই প্রশাসন এই ব্যবস্থা নিতে পারবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, এই আইন কার্যকর হওয়ার পর আন্দোলনের নামে বাস, ট্রেন বা সরকারি সম্পত্তি পোড়ানোর ঘটনা অতীত হয়ে যাবে। রাজ্যে আইনের শাসন কায়েম করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এই আইনের মূল লক্ষ্য। প্রিয় বন্ধু, মিডিয়া রিপোর্ট। জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ বৈঠক ছেড়ে আচমকাই বেরিয়ে গেলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। বৈঠক বয়কট করার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তার সাফ কথা, যারা দুদিন আগেও বিজেপির কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে, তাদের সঙ্গে এক টেবিলে বসে চা খাওয়া বা কাজ করা তার পক্ষে সম্ভব নয়। বিধায়ক নীলাদ্রি শেখর দানার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের রাজনৈতিক আদর্শের কথা স্মরণ করিয়ে দেন। তিনি জানান, দলের জলমগ্ন থেকে তিনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত। বাঁকুড়ার বিজেপি নেতা অজিত মুর্মুর মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন যে যারা একজন বিপ্লবী রাষ্ট্রবাদী নেতাকে খুন করেছে, সেই সমস্ত দুষ্কৃতীদের মুখোমুখি বসে তিনি কোনো প্রশাসনিক কাজ করতে চান না। যদিও বিজেপি বিধায়কের তোলা সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘাসফুল শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। প্রশাসনিক বৈঠক এড়াতেই বিজেপি বিধায়ক এই ধরনের মন্তব্য করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে বাঁকুড়ার স্থানীয় রাজনৈতিক মহলে বেশ উত্তেজনা তৈরি হয়েছে। পশ্চিম এশিয়ার আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজের ওপর একের পর এক হামলার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করল ভারত। ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী জিএফএস গ্যালাক্সি নামের একটি পণ্যবাহী জাহাজে শনিবার ভোর রাতের হামলার ঘটনার পর রবিবার সাউথ ব্লকের তরফে একটি কড়া বিবৃতি জারি করা হয়েছে। আক্রান্ত ওই বাণিজ্যিক জাহাজটিতে মোট 11 জন ভারতীয় নাগরিক ছিলেন। তাদের মধ্যে 10 জনকে সুরক্ষিতভাবে উদ্ধার করা সম্ভব হলেও এখনও পর্যন্ত একজন ভারতীয় নাবিকের কোনো খোঁজ মেলেনি। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে যৌথভাবে তল্লাশি ও উদ্ধার কাজ চালাচ্ছে। বিপদের এই মুহূর্তে ওমান কর্তৃপক্ষের দ্রুত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে নয়াদিল্লি। আন্তর্জাতিক জলপথে শান্তি ও স্থিতিশীলতার দাবি সাউথ ব্লকের। ভারতের বিদেশ মন্ত্রক এই ঘটনার তীব্র নিন্দা করে জানিয়েছেন যে আন্তর্জাতিক জলপথে বেসামরিক পরিকাঠামো ও বাণিজ্যিক জাহাজকে অনবরত নিশানা করার এই প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক। এর ফলে বিশ্ব বাণিজ্য যেমন ব্যাহত হচ্ছে, তেমনই বিঘ্নিত হচ্ছে সামুদ্রিক নিরাপত্তা। ভারত অবিলম্বে এই অঞ্চলে উত্তেজনা প্রশমনের দাবি জানিয়েছেন। সাউথ ব্লকের স্পষ্ট বার্তা, কোনো রকম সামরিক আগ্রাসন বা পেশি শক্তির প্রদর্শন নয়, বরং আলোচনার মাধ্যমে কূটনৈতিক পথেই পশ্চিম এশিয়ার এই সংকটের স্থায়ী সমাধান সূত্র খুঁজতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে আন্তর্জাতিক জলপথে স্বাধীন ও অবাধ নৌ চলাচল যত দ্রুত সম্ভব সুনিশ্চিত করার পক্ষেও সওয়াল করেছে ভারত। মুখোমুখি আমেরিকা ও ইরান, একাধিক দেশে যুদ্ধের সাইরেন। এদিকে শনিবার রাতের এই রক্তক্ষয়ী হামলাকে কেন্দ্র করে আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে যুদ্ধদেহী মনোভাব তৈরি হয়েছে। ওয়াশিংটনের দাবি, সাইপ্রাসের ওই জাহাজটিতে হামলা চালিয়েছে তেহরান, যার জেরে জাহাজটির ইঞ্জিন রুম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার পাল্টা জবাব দিতে দেরি করেনি মার্কিন বাহিনীও। আমেরিকার সেন্ট্রাল কমান্ডের তরফে ইরানের একাধিক সেনা ঘাঁটিতে ভারী গোলাবর্ষণ শুরু করা হয়েছে। অন্যদিকে ইরানের নিজস্ব প্রতিরক্ষা বাহিনী পাল্টা দাবি করেছে, হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে আগে থেকেই সতর্কতামূলক গোলাবর্ষণ করা হচ্ছিল এবং নিয়ম লঙ্ঘন করে
একটি অনুমোদিত রুট দিয়ে যাওয়ার অপরাধেই ওই জাহাজটি আক্রান্ত হয়। মার্কিন হামলার প্রত্যুত্তরের পশ্চিম এশিয়ার অবস্থিত আমেরিকার সেনাঘাঁটিগুলিকে নিশানা করে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। ফলে একাধিক দেশে নতুন করে বাজতে শুরু করেছে যুদ্ধের সাইরেন। ভেস্তে গেল সংঘর্ষ বিরতি চুক্তি। বিশেষজ্ঞদের মতে এই সাম্প্রতিক অশান্তির সূত্রপাত গত 28শে ফেব্রুয়ারি, যখন আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনী ইরানে এক বড়সড় সামরিক অভিযান চালায়। ওই অভিযানে মৃত্যু হয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। সম্প্রতি দেশে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 3 সপ্তাহ আগে আমেরিকার সঙ্গে ইরানের একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছিল। 2 মাসের সেই সংঘর্ষ বিরোধী চুক্তি অগ্রাহ্য করেই ইরান হরমুজ প্রণালীতে একের পর এক পণ্যবাহী জাহাজে আক্রমণ চালাতে থাকে বলে অভিযোগ। এর ফলে ক্ষুব্ধ মার্কিন প্রশাসন সংঘর্ষ বিরতির ইতি ঘোষণা করে দেয়। যদিও সংকটের সমাধানের জন্য আলোচনার দরজা এখনও খোলা রাখা হয়েছে এবং এই হরমুজ সংকট নিয়েই আলোচনার উদ্দেশ্যে শনিবার ওমান সফরে গিয়েছিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। কিন্তু কূটনৈতিক আলোচনার চাকা ঘোরার আগে রবিবারের এই রক্তক্ষয়ী হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলল। কঠোর পরিশ্রম, অদম্য ইচ্ছাশক্তি আর সঠিক দূরদর্শিতা থাকলে যে ভাগ্যের চাকা সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়া যায় তার এক প্রমাণ হলেন আরজি চন্দ্রমোগান। তামিলনাড়ুর এক সাধারণ গ্রাম থেকে উঠে আসা মানুষটা আজ ভারতের ডেয়ারি শিল্পের শীর্ষ মুকুটহীন সম্রাট। অরুণ আইসক্রিম এবং দেশের বৃহত্তর বেসরকারি ডেয়ারি সংস্থা হ্যাটসান অ্যাগ্রো প্রোডাক্টস মূল কারিগর তিনি। কিন্তু এই সাফল্যের রাস্তা মোটেও সহজ ছিল না। মাত্র 65 টাকা বেতনের এক সাধারণ কর্মচারী থেকে আজ প্রায় 20,000 কোটি টাকার এক বিশাল বাণিজ্যিক সাম্রাজ্য গড়ে তোলার গল্পটি যে কোনো সাধারণ মানুষকে নতুন করে স্বপ্ন দেখতে শেখাবে। 1956 সালে চন্দ্রমোগানের বাবা সপরিবারে চেন্নাইয়ে আসেন এবং সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের কাছে একটি মুদির দোকান খোলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে 1968 সালে সেই ব্যবসাটি সম্পূর্ণ লোকসানের মুখে পড়ে বন্ধ হয়ে যায়। ফলে পরিবারকে আবার নিজেদের গ্রামে ফিরে যেতে হয়। চন্দ্রমোগানের পড়াশোনার জীবনও খুব একটা মসৃণ ছিল না। সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময় তিনি প্রি ইউনিভার্সিটি গণিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। এরপর পরিবারের আর্থিক অনটন মেটাতে এবং নিজের জীবনে শৃঙ্খলা আনতে তার বাবা তাকে তামিলনাড়ুর ভিলুপুরমের একটি কাঠের ডিপোতে শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস হিসাবে কাজে ঢুকিয়ে দেন। সেখানে চন্দ্রমোগানের মাসিক বেতন ছিল মাত্র 65 টাকা। মাত্র 1 বছর সেখানে কাজ করার পরই তিনি বুঝতে পারেন যে অন্যের অধীনে কাজ করে জীবনের বড় লক্ষ্য পূরণ করা সম্ভব নয়। নিজের ভাগ্যের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে তিনি আবার চেন্নাইয়ে ফিরে আসেন সিদ্ধান্ত নেন। মাত্র 13,000 টাকা মূলধন ও 2500 বর্গফুট থেকে শুরু। 1970 সালে চন্দ্রমোগানের বয়স তখন মাত্র 21। নিজের ব্যবসা শুরু করার তীব্র জেদ তার মনে, কিন্তু মূলধন কোথায়? শেষে তার বাবা পৈতৃক সম্পত্তি বিক্রি করে মাত্র 13,000 টাকা তার হাতে তুলে দেন। এই সামান্য পুঁজি সম্বল করেই চেন্নাইয়ের রয়াপুরম এলাকায় মাত্র 250 বর্গফুটের একটি ছোট ঘর ভাড়া নেন তিনি। সেখানে একটি সাধারণ বরফ তৈরির মেশিন বসিয়ে মাত্র 3 জন কর্মচারী নিয়ে শুরু হয় অরুণ আইসক্রিমের যাত্রা। শুরুর দিকে প্রতিদিন প্রায় 10,000 স্টিক আইসক্রিম বা আইস ক্যান্ডি তৈরি হতো। সেই সময় বাজারে টিকে থাকাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ তৎকালীন সময় ভারতের আইসক্রিম বাজার মূলত অসংগঠিত ছিল এবং প্রায় 40,000 ছোট বড় কুটির শিল্প এই ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরের নাম লিখিয়েছেন অনুব্রত মণ্ডল। একদা মমতার কেষ্ট এখন শিবির বদলে বিদ্রোহীদের দলে। আর মমতার হাত ছাড়ার জন্য পুরস্কারও পেয়েছেন বীরভূমের কেষ্ট। তাকে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি করেছেন ঋতব্রত অরূপ রায়রা। আর জেলা সভাপতি হয়েই ভিন্ন দৃশ্য দেখা গেল অনুব্রতের দলীয় কার্যালয়ে। আজ রবিবার কেষ্ট নিজের অফিস থেকে সরিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, কিন্তু রেখে দিয়েছেন মমতার ছবি। তৃণমূল নেত্রীর ছবি দিব্যি জলজল করছে অনুব্রতের বোলপুরের নিচুপট্টির বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয়ে। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জল্পনা। তাহলে কি অভিষেকের ওপর রাগের কারণেই শিবির বদল করেছেন বীরভূমের কেষ্ট? প্রশ্ন রাজনৈতিক মহলে। 26-এর বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূলের। ঘাসফুল শিবিরের গড় বলে পরিচিত বীরভূমেও ফুটেছে পদ্ম। আর ভোট বিপর্যয়ে দলের শীর্ষ নেতৃত্বের একাংশেই দায়ী করেছিলেন অনুব্রত মণ্ডল। মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে গিয়েও সেই একই কথা বলেছেন তিনি।
গতকাল শনিবার ঋত তৃণমূলের তরফে পদ পাওয়ার পর বীরভূমের কেষ্ট বলেছেন, এতদিন বিধানসভা এবং লোকসভা ভোটে প্রার্থীদের জয়মুক্ত করিয়েছি, তখন আইপ্যাক ছিল না। কি এমন হলো যে আমাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো? আমি তৃণমূলকে ভালোবাসি, কংগ্রেস থেকে তৃণমূল হয়েছি, সকলকে নিয়েই দলের নির্দেশেই মেনেই টিম বীরভূম পরিচালনা হবে। আইপ্যাক দলটাকে শেষ করেছে। 2009-এ তো আইপ্যাক ছিল না। একটা উত্তরপ্রদেশের ছেলে, তার কি জ্ঞান আছে মুরারই সম্পর্কে? একটা রাজস্থানের ছেলে, তার লাভপুর নানুর সম্পর্কে কি আইডিয়া আছে? তারা দল চালাবে, ওরা টাকা তুলতে এসেছিল। আমি তো আগেও ছিলাম, বরাবরই ছিলাম, জেল থেকে আসার পরও ছিলাম। তারপর সরালো, কেন সরালো বলতে পারবো না। আবার দলের হয়ে কাজ করব। আইপ্যাকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে আদপে নাম না করে অভিষেককেই ঠুকেছেন অনুব্রত, এমনটাই মত রাজনৈতিক মহলের। তাই শিবির বদল করে বীরভূমের কেষ্টর কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন অতীত। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কোনো ক্ষোভ এখনও পর্যন্ত দেখাননি তিনি। তৃণমূল নেত্রী প্রসঙ্গে বলতে গিয়ে অনুব্রত জানিয়েছেন, মধুর সম্পর্ক ছিল, সেই সম্পর্কে কি করে ভাটা পড়লো সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ই বলতে পারবে, আমি বলতে পারবো না। আমার সঙ্গে দিদির সম্পর্ক এখনও ভালো, উনি কথা বললে আমি কথা বলবো, কথা বলতে আপত্তি কি আছে। সকাল থেকেই মেঘলা আকাশ, রোদের দেখা নেই। এদিনও ঝেঁপে হবে বৃষ্টি, বর্ষণ বাড়ারও পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর বলছে, বর্তমানে মৌসুমি অক্ষরেখার সঙ্গে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, যার মিলিত প্রভাবে বৃষ্টি বাড়ছে রাজ্যে। আজ কোথায় কোথায় সতর্কতা, দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর। আজ রবিবার শহর কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে আরও বাড়তে পারে বৃষ্টি। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, নদিয়া এবং বাঁকুড়ায়। এই 3 জেলায় ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, হুগলি, উত্তর 24 পরগনা, হাওড়া সহ জেলায় জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, অক্ষরেখা দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড পশ্চিম হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশের ওপরে রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। সবকিছু মিলিয়ে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে, স্থলভাগে আর বৃষ্টি হচ্ছে রাজ্যে। আগামীকাল থেকে বৃষ্টির দাপট আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিনের বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলাতে আগামীকাল থেকে বাড়তে পারে বৃষ্টি। ঝড় বৃষ্টির সাথে সাথে বইবে দমকা ঝোড়ো হাওয়া। টানা বৃষ্টির কারণে তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গে, তবে পারদ কিছুটা নামলেও গুমোট ভাব রয়েছে। এক নজরে উত্তরের আবহাওয়া। সোমবার থেকে ফের ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। কমলা সতর্কতা জারি হয়েছে এই সব জেলায়। বাকি সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত একই রকম আবহাওয়া থাকার পূর্বাভাস উত্তরে।